Welcome student and welcome to part 7 classroom. আজকে তোমাদের আমি যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে বচনের বিরোধিতা। ঠিক আছে, বচনের বিরোধিতা বলতে সাধারণ অর্থে কি তোমাদের মাথায় আসছে? যে একটা বচন আরেকটা বচনের বিরোধ করছে, মানে একটা বচনে যে কথা বলা হচ্ছে আরেকটা বচনে সম্পূর্ণ তার বিরোধী কথা বলা হচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে বচনের বিরোধিতা। তো বচনের বিরোধিতা এরকমভাবে বললেও এর একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে, যে সংজ্ঞাতে তোমাদের বলা হয় যে দুটি অভিন্ন উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট বচন যদি শুধু গুণের দিক থেকে আলাদা হতে পারে, শুধু পরিমাণের দিক থেকে আলাদা হতে পারে, কিংবা গুণ আর পরিমাণ দুটো দিক থেকেই আলাদা হতে পারে, তাহলে সেই দুটো বচনের মধ্যে যে সম্পর্ক তৈরি হয় সেটাকেই বচনের বিরোধিতা বলে। তো ডেফিনেশনগুলো বা সংজ্ঞাগুলো আলাদা করে কিন্তু মুখস্থ করতে হবে উইথ উদাহরণ। এরকম বচনের বিরোধিতা তোমরা বোর্ডে দেখো 4 রকমের বচনের বিরোধিতা হয়। একটা হচ্ছে বিপরীত বিরোধিতা, একটা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা, তারপর হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা, তারপর হচ্ছে অসম বিরোধিতা। ঠিক আছে, বিপরীত বিরোধিতা এ আর ই বচনের মধ্যে হয়। অধীন বিপরীত বিরোধিতা আই আর ও বচনের মধ্যে হয়। বিরুদ্ধ বিরোধিতা দুটো গ্রুপে হয়, একবার এ আর ও বচনের মধ্যে হয়, আবার ই আর আই বচনের মধ্যে হয়। আবার অসম বিরোধিতাও দুটো গ্রুপের বচনের মধ্যে হয়, এ আর আই বচনের মধ্যে হয়, আবার ই আর ও বচনের মধ্যে হয়। তো এবার প্রত্যেকটা আলাদা আলাদা করে আমাদের জানতে হবে, যে এই ডিটেইলটা আলাদা আলাদা করে এবার বলছি। এবার এইদিকে দেখো, এখানে আমি হেডিং করেছি বিপরীত বিরোধিতা। ঠিক আছে, বিপরীত বিরোধিতা কি বলেছিলাম তোমাদের? এ আর ই বচনের মধ্যে হয়। তো একটা এ বচনের উদাহরণ আমি লিখেছি, সকল মানুষ হয় দয়ালু। একটা ই বচনের উদাহরণ লিখেছি, কোনো মানুষ নয় দয়ালু। তাহলে এই যে দুটো বচনের মধ্যে যে সম্পর্কটা তৈরি হয়েছে সেটা কিন্তু কি সম্পর্ক? না, বিপরীত বিরোধিতা সম্পর্ক। কিরকম দেখো, যে ডেফিনেশন আমি কি বললাম, না দুটি মানে বিরোধিতা মানে যে দুটো বচনের মধ্যে বিরোধিতা হবে সেই দুটো বচন উদ্দেশ্য আর বিধেয়ের দিক থেকে কিন্তু অভিন্ন হবে। অভিন্ন মানে সেম হবে উদ্দেশ্য বিধেয়। এখানেও উদ্দেশ্য মানুষ, এখানেও উদ্দেশ্য সেই জন্য মানুষ। এখানেও বিধেয় দয়ালু, এখানেও কিন্তু বিধেয় হচ্ছে দয়ালু। কিন্তু এই বচনে যে কথা বলা হয়েছে যে সকল মানুষ হয় দয়ালু, আর এই বচনে সম্পূর্ণ তার বিপরীত কথা বলা হচ্ছে যে কোনো মানুষ নয় দয়ালু। সেই জন্য এই দুটো বচনের মধ্যে যে সম্পর্কটা তৈরি হলো সেটা কি বিরোধিতা হলো? না, বিপরীত বিরোধিতা। বিরোধিতা হলো, এবং এই বিরোধিতাটার নাম হয়ে গেল বিপরীত বিরোধিতা। কখন বিপরীত বিরোধিতা হয়? যখন এইরকম বিরোধিতা দুটো সামান্য বচনের মধ্যে হয়। দেখো, এটাও একটা সামান্য বচন, এটাও একটা সামান্য বচন। দুটো সামান্য বচন যখন গুণগত দিক থেকে আলাদা হয়, দেখো এটা সদর্থক আর এটা নয়ার্থক। ঠিক আছে, দুটি তাহলে বিপরীত বিরোধিতার সংজ্ঞাতে আমরা কি বুঝতে পারছি? না, দুটো সামান্য বচন যখন গুণগত দিক থেকে আলাদা হয় তখন তাদের মধ্যে যে বিরোধিতাটা তৈরি হয় সেটা হচ্ছে বিপরীত বিরোধিতা। এবং প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমাকে এই কথাটা উল্লেখ করে দিতে হবে যে অভিন্ন উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট। ঠিক আছে, এখানে যদি উদ্দেশ্য বিধেয় আমি আলাদা আলাদা করে দিতাম তাহলে কিন্তু দুটো বচনের মধ্যে বিরোধিতার সম্পর্ক তৈরি হতো না। ঠিক আছে, কারণ দুটোতে তো সম্পূর্ণ আলাদা টপিক নিয়ে কথা বলছে, বিরোধটা কোথায় সেক্ষেত্রে তৈরি হবে? তো অবশ্যই বলতে হবে যে যুক্তিবিদ্যার সংজ্ঞা অনুযায়ী দুটি অভিন্ন উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট সামান্য বচন যখন গুণগত দিক থেকে আলাদা হয় তখন তাদের মধ্যে যে বিরোধিতার সম্পর্ক তৈরি হয় তাকে বিপরীত বিরোধিতা বলে। এবার প্রত্যেকটা বিরোধিতার আবার সত্যতা মিথ্যাতের একটা নিয়ম রয়েছে। যেমন বিপরীত বিরোধিতার সত্যতা মিথ্যাতের নিয়মটা আমি এখানে লিখেছি, সবাই দেখো কি বলছে। যে যদি ধর তোমাকে বলে দেওয়া হয় যে এ বচনটা সত্য, তাহলে তুমি অনায়াসে বলতে পারবে যে তাহলে ই বচনটা মিথ্যা। কিন্তু যদি তোমাকে বলে দেওয়া হয় যে ই বচনটা সত্য, তাহলে কিন্তু তুমি এ বচনটাকে মিথ্যা বলতে পারবে না, এ বচনটাকে বলতে হবে অনিশ্চিত। অর্থাৎ এ বা ই নয়, মানে এ আর ই যে কোনো একটার মধ্যে যদি একটা বচনকে সত্য বলে দেয়, অপোজিট বচনটা তুমি বলতে পারবে যে তাহলে অপরটা মিথ্যা। কিন্তু যদি তোমাকে বলে দেওয়া হয় যে একটা বচন মিথ্যা, তাহলে কিন্তু অপর বচনটা সত্য তুমি বলতে পারবে না, তখন তোমাকে বলতে হবে কি যে অপর বচনটা অনিশ্চিত। ঠিক আছে,
না এটা আমি ঠিকই লিখেছিলাম বুঝছো, এইটাই হবে। আচ্ছা এটাকে আবার আমি আরেকটা পার্টে লিখেছি, দুটো পার্ট, এই দুটোকে আলাদা করেছি আর এই দুটোকে আলাদা করেছি। দেখো এ সত্য হলে ই মিথ্যা, আবার ই সত্য, এ সত্য বলে দিলে ই মিথ্যা বলে দিতে পারবে, আবার ই কে সত্য বলে দিলে এ মিথ্যা বলে দিতে পারবে। কিন্তু যদি এ কে মিথ্যা বলে দেওয়া হয় তাহলে ই হয়ে যাবে অনিশ্চিত, আবার ই কে যদি মিথ্যা বলে দেওয়া হয় তাহলে এ হয়ে যাবে অনিশ্চিত। বুঝতে পারলে কি সত্যতা মিথ্যাদের নিয়মটা কিভাবে মনে রাখবে? যে বিপরীত বিরোধিতার ক্ষেত্রে এ বা এইভাবে মনে রাখতে, এটা আমি বোঝানোর জন্য আমাকে লিখতে হলো, কিন্তু এইভাবে মনে রাখতে গেলে মনে রাখতে হয়তো পারবে না। এইভাবে মনে রাখবে যে বিপরীত বিরোধিতার ক্ষেত্রে প্রথমত বিপরীত বিরোধিতা মানে এ আর ই বচন, এটা মাথায় আনতে হবে। সেকেন্ড থিং হচ্ছে বিপরীত বিরোধিতার সত্যতা মিথ্যাদের নিয়ম কি না, বিপরীত বিরোধিতার ক্ষেত্রে একটা সত্য হলে অপরটা মিথ্যা, কিন্তু একটাকে মিথ্যা বলে দিলে অপরটা কিন্তু তখন অনিশ্চিত হয়ে যাবে। অনিশ্চিত কথাটার অর্থ হচ্ছে সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে। তাহলে এটা হলো বিপরীত বিরোধিতা। এরপরে নেক্সট আমি লিখবো অধীন বিপরীত বিরোধিতা। আচ্ছা এবার দেখো অধীন বিপরীত বিরোধিতা, সেকেন্ড বিরোধিতাটা আমি বোঝাচ্ছি। অধীন বিপরীত বিরোধিতা এটার নাম। অধীন বিপরীত বিরোধিতা আই আর ও বচনের মধ্যে হয়, অর্থাৎ দুটো বিশেষ বচনের মধ্যে হয়। আই বচনের উদাহরণ আমি নিয়েছি, কোনো কোনো শিক্ষক হয় জ্ঞানী, ও বচনের উদাহরণ কোনো কোনো শিক্ষক নয় জ্ঞানী। তাহলে এক্ষেত্রে দেখো অধীন বিপরীত বিরোধিতা কখন হচ্ছে, যে দুটো বিশেষ বচন যখন গুণগত দিক থেকে আলাদা হচ্ছে, তখন সেই দুটো বচনের মধ্যে যে সম্পর্কটা, যে বিরোধিতার সম্পর্কটা তৈরি হচ্ছে, সেটা অধীন বিপরীত বিরোধিতা। এক্ষেত্রেও বলতে হবে যে দুটি অভিন্ন উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট বচন, শিক্ষক শিক্ষক, জ্ঞানী জ্ঞানী, এটা সদর্থ এটা নর্থ। তাহলে বিপরীত বিরোধিতা আর অধীন বিপরীত বিরোধিতা, বিপরীত বিরোধিতা ছিল দুটো সামান্য বচন গুণগত দিক থেকে আলাদা হবে, আর অধীন বিপরীত বিরোধিতা হচ্ছে দুটো বিশেষ বচন গুণগত দিক থেকে আলাদা হবে। ঠিক আছে? আচ্ছা অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রেও একটা সত্যতা মিথ্যাতে নিয়ম আছে, এটাও ঠিক বিপরীত বিরোধিতার যে সত্যতা মিথ্যাতে নিয়মটা আমি বললাম তার ঠিক অপোজিট নিয়ম। অর্থাৎ বিপরীত বিরোধিতায় কি বলেছিলাম না, একটা বচনকে সত্য বলে দিলে অপরটা মিথ্যা, কিন্তু একটা বচনকে মিথ্যা বলে দিলে অপরটা হয়ে যাবে অনিশ্চিত। এটা ঠিক তার উল্টো, এটা হচ্ছে একটা বচনকে মিথ্যা বলে দিলে অপর বচনটা সত্য হয়ে যায়। যেমন আই কে যদি মিথ্যা বলি ও সত্য কনফিডেন্টলি, আবার ওকে মিথ্যা বলে দিলে আই সত্য। কিন্তু এদের একটি বচন যদি সত্য বলে দেওয়া হয় তখন অপর বচনটা হয়ে যায় অনিশ্চিত। যেমন আই সত্য হলে ও অনিশ্চিত, আবার ও সত্য হলে আই অনিশ্চিত, অর্থাৎ সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে। তাহলে এরপরে এটা হয়ে গেল অধীন বিপরীত বিরোধিতা। এরপরে যেটা আমি করব সেটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। আচ্ছা দেখো এবারে বিরুদ্ধ বিরোধিতা। বিরুদ্ধ বিরোধিতা যেহেতু দুটো সেট বচনের মধ্যে এই বিরোধিতাটা হয়, তো সেক্ষেত্রে আমি পুরো বোর্ডটা মুছে আমি আবার আলাদা করে লিখলাম। বিরুদ্ধ বিরোধিতার দুটো বচন কি না, একটা এ আর ও এর মধ্যে বিরুদ্ধ বিরোধিতা হয়, আবার ই আর আই এর মধ্যে বিরুদ্ধ বিরোধিতা হয়। বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে তুমি দেখো যেমন বিপরীত বিরোধিতা দুটোই সামান্য বচনের মধ্যে হচ্ছিল, অধীন বিপরীত বিরোধিতা দুটোই বিশেষ বচনের মধ্যে হচ্ছিল, কিন্তু বিরুদ্ধ বিরোধিতা দেখো সামান্য বিশেষ মিশিয়ে হচ্ছে, আবার এদিকে গুণটাও আলাদা হচ্ছে। এটা সদর্থ, এটা নয়ার্থক, আবার এটা নয়ার্থক, তো এটা সদর্থ। তাহলে বিরুদ্ধ বিরোধিতার সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে না, দুটি অভিন্ন উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট বচন। সেক্ষেত্রে আমি বচন বলবো, সামান্য বা বিশেষ আলাদা করে বলতে পারবো না, যেহেতু দুটোর মধ্যে মিশানো রয়েছে। তো দুটো অভিন্ন উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট বচন যদি গুণ আর পরিমাণ দুটো দিক থেকেই আলাদা হয়, সেক্ষেত্রে দুটো বচনের মধ্যে যে বিরোধিতার সম্পর্ক হয় সেটা বিরুদ্ধ বিরোধিতা। ঠিক আছে? আরেকবার বলছি, দেখো যে বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে পরিমাণটাও আলাদা হচ্ছে, এটা সামান্য এটা বিশেষ, আবার গুণটাও আলাদা হচ্ছে, এটা সদর্থক এটা নয়ার্থক। এক্ষেত্রে তাই এটা সামান্য আইটা বিশেষ, এটা নয়ার্থক, আইটা সদর্থক। আবার বিরুদ্ধ বিরোধিতার আলাদা করে সত্যতা মিথ্যাতে নিয়ম আছে। বিরুদ্ধ বিরোধিতার সত্যতা মিথ্যাতে নিয়মটা একদমই সোজা, অর্থাৎ এখানে অনিশ্চয়তা বলে কিছু নেই বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে। এক্ষেত্রে একটা সত্য হলে আরেকটা মিথ্যা, আবার একটাকে মিথ্যা বলে দিলে আরেকটা সত্য। যেমন ধরো আমি লিখেছি এ সত্য হলে ও মিথ্যা, এ সত্য হলে ও মিথ্যা, আবার ও সত্য হলে এ মিথ্যা, আবার এ মিথ্যা হলে ও সত্য, ও মিথ্যা হলে এ সত্য। ঠিক আছে? মানে এখানে সত্যতা মিথ্যাদের ক্ষেত্রে কোনো অনিশ্চয়তার কোনো ব্যাপার নেই। এ সত্য হলে ও মিথ্যা, ও সত্য হলে এ মিথ্যা, আবার এ মিথ্যা হলে ও সত্য, ও মিথ্যা হলে এ সত্য। এরকম ভাবে বললে হয়তো ভুলিয়ে যাবে, কিন্তু এটাই মনে রাখবে একটা সত্য হলে আরেকটা মিথ্যা, আবার আরেকটা মিথ্যা হলে আরেকটা সত্য। এখানে কোনো অনিশ্চয়তা বলে কোনো কিছু নেই, অনিশ্চিত বলে কিছু নেই। এটা ই আর আই সেটের ক্ষেত্রেও তাই, ই সত্য হলে আই
আই সত্য হলে ই মিথ্যা, আবার ই মিথ্যা হলে আই সত্য, আই মিথ্যা হলে ই সত্য। এটা হয়ে গেল বিরুদ্ধ বিরোধিতা। এর পরেরটাই আছে অসম বিরোধিতা। আচ্ছা, এবার দেখো অসম বিরোধিতা। ঠিক আছে, অসম বিরোধিতা দুটো সেট বচনের মধ্যে হয়। এক্ষেত্রে হয় এ আর আই এর মধ্যে, আবার ই আর ও এর মধ্যে। ঠিক আছে, যেমন দেখো এ বচনে আমি লিখেছি সকল গোলাপ হয় লাল, আই তে লিখেছি কোনো কোনো গোলাপ হয় লাল, আবার ইতে কোনো সৈন্য নয় দেশদ্রোহী, ওতে কোনো কোনো সৈন্য নয় দেশদ্রোহী। অসম বিরোধিতার ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, এক্ষেত্রে কিন্তু শুধু পরিমাণটাই পার্থক্য হচ্ছে, মানে এটা সামান্য এটা বিশেষ, এটা সামান্য এটা বিশেষ, কিন্তু গুণটা একই থাকছে, দুটোই সদস্য আবার দুটোই নয়ার্থক। ঠিক আছে, অসম বিরোধিতার ক্ষেত্রে তাহলে কি বলবো আমরা, না দুটো অভিন্ন উদ্দেশ্য বিশিষ্ট বচন যখন শুধুমাত্র পরিমাণের দিক থেকে পৃথক কিন্তু গুণটা উভয়ের একই থাকে, সেক্ষেত্রে যে বিরোধিতা হচ্ছে সেটা হচ্ছে অসম বিরোধিতা। এবং এক্ষেত্রে যেহেতু গুণ আলাদা হচ্ছে না, এই কারণে কিন্তু অনেকে কিন্তু অসম বিরোধিতাটাকে প্রকৃত বিরোধিতার পর্যায়ে ফেলতে চান না। ঠিক আছে, মানে অন্যান্য বিরোধিতার ক্ষেত্রে যেমন মানে গুণটা আলাদা হওয়ার জন্য একদম বিরোধ কথাটাই বলা হচ্ছে, কিন্তু এক্ষেত্রে অসম বিরোধিতার ক্ষেত্রে যেহেতু গুণটা একই থেকে যাচ্ছে, সেই জন্য অনেক তর্কবিদই অসম বিরোধিতাকে প্রকৃত বিরোধিতার পর্যায়ে ফেলেন। ঠিক আছে, কিন্তু তবুও অসম বিরোধিতার একটা সত্যতা মিথ্যাতে নিয়ম আছে। এক্ষেত্রে সত্যতা মিথ্যাতে নিয়মটা একটু অন্য স্টাইলে লিখেছি, দেখো তোমরা বুঝতে পারবে। যেহেতু এটা অন্য স্টাইলে লেখার একটাই কারণ, যেহেতু এর গুণ আলাদা নয়। হ্যাঁ, অর্থাৎ এখানে বলতে চাইছে যে সামান্য বচনে যে কথা বলা হবে, ঠিক আছে, যেমন সকল গোলাপ হয় লাল, এই কথাটা যদি সত্য হয় তাহলে কোনো কোনো গোলাপ হয় লাল এই কথাটাও সত্য হবে। সকল গোলাপ লাল এই কথা যদি সত্য হয় তাহলে কোনো কোনো গোলাপ হয় লাল এই কথাটাও সত্য হবে। কিন্তু
প্রথমে যে নিয়মটা আমি তোমাদের বললাম, ওই এই সত্য হলে ওই মিথ্যা হলে সেই সত্য, এই এত জটিলতা, মনে হচ্ছে যে বাবা কিছুই মনে রাখতে পারবো না, কিন্তু এত সুন্দর একটা ছকের মাধ্যমে ওই সত্যতা মিথ্যাটা বা ট্রু ফলসিটির ছকটা এই ছকের মাধ্যমে করে ফেলবে। এরকম দেখো একটা বক্স করবে যেখানে 4টে বছর উপরে লেখা থাকবে, অর্থাৎ এদিক দিয়ে 4টে কোড থাকবে কিন্তু ওপর নিচে 5টা কোড থাকবে। ঠিক আছে, এবার আমি করছি দেখো, এই যে কর্নারটা দেখছো, এই কর্নারটা ধরে পুরো ক্যাপিটাল টি লিখে যাবে, টি মানে ট্রু আর ট্রু। আবার এই কর্নারটা দেখছো, এই কর্নারটা দিয়ে কি করবে, ফলস লিখবে, ক্যাপিটাল ফলস। হলো? এইবার যেটা ক্যাপিটাল টি থাকবে, মানে দুটো টি পাশাপাশি থাকবে না বা দুটো এফ পাশাপাশি থাকবে না, এই যে ক্যাপিটাল টিটা আছে এর পাশে পাতা, এই যে টি, এটা হবে ফলস। কিন্তু সেই ফলসটা আমি ক্যাপিটাল এফ লিখবো না, আমি কি লিখবো, স্মল এফ। ঠিক আছে, আবার এটা যেহেতু এফ, এখানে হয়ে যাবে টি, এবং সেই টিটা আমি লিখবো স্মল টি, নট ক্যাপিটাল। সিমিলারলি এটা যেহেতু টি, এটা হলো এফ, এটা যেহেতু এফ, এটা হলো টি। এটা প্রথম দুটো খোপের ক্ষেত্রে এটা হলো। এবার তারপরে দুটো খোপের যে দুটো ভ্যাকেন্ট প্লেস আছে সেটা হবে, এটা হচ্ছে অনিশ্চয়তা সাইন। ঠিক আছে, ড্যাশ, এটা হচ্ছে অনিশ্চয়তা সাইন। এইভাবে হয়ে গেল পুরো ছকটা। এবার এখান থেকে তুমি বার করতে পারবে যে মানে এখান থেকে অ্যাকচুয়ালি এই ছকটার উপর বেস করে তোমাদের বচনের বিরোধিতার কিছু লজিক
বইয়ের ক্ষেত্রে কি দিতে কোনো কোনো কাজ নয়।